যে কোনো প্রাচীন জনগোষ্ঠীর পরিচয় লুকিয়ে থাকে তার নাচ, গান, সংস্কৃতির মধ্যে। তাই আজ চলেছি এই স্বল্প পরিচিত মেচ জনগোষ্ঠীর সমাজ জীবনের সাথে পরিচিত হতে মধ্য ছ্যাকামারি গ্রামে। উত্তরবঙ্গের এই তফসিলি উপজাতি জনগোষ্ঠী মেচ নামে পরিচিত। এরা ইন্দো মঙ্গলয়েড গোষ্ঠীর মানুষ। আসামের কাছাড় অঞ্চলের বড়ো উপজাতিদের সাথে এদের খুব মিল। ধূপগুড়ি, গয়ারকাটা, বীরপাড়া হয়ে আমাদের গাড়ি চলেছে ঝকঝকে হাইওয়ে ধরে। আমার বন্ধু গুণময়ের সাহায্য ছাড়া এই বনবস্তিতে হয়তো পৌঁছাতেই পারতাম না। টোল প্লাজা ছেড়ে কিছুটা গিয়ে বা হাতে নেমে পড়লাম গ্রামের রাস্তায়। মনে হলো ডুব দিলাম সবুজের মাঝে। উত্তর দিগন্তে হালকা নীলচে ভুটান পাহাড়ের ছায়া, তার ওপারে ভুটানের গুমটু শহর। গ্রামের ধার দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী মুজনাই। নামটা কিন্তু বেশ মিষ্টি। এই মেচি নদী তাদের দিয়েছিল মেচ পরিচয়। আর মধ্য ছ্যাকামারি গ্রামের ধারে থাকা মুজনাই নদীকে তাই তারা আঁকড়ে ধরে বেঁচে আছে। আমাদের মধ্যে মেচ জনজাতিদের মধ্যে পূর্বপুরুষ থেকে একটা রীতি ছিল আর কি। রাজাও ছিল, কামরূপ রাজা, দেইমালু রাজা, শিখনা জহরলাও, সমদন জহরলাও, এনারা সবাই একজন বীর ছিলেন আর কি। মেচরা ইন্দো মঙ্গলয়েড আদিবাসী গোষ্ঠী। আসামের বড়ো কাছাড়ি অঞ্চল থেকে পশ্চিমবঙ্গে আসবার সময় তারা সঙ্গে করে নিয়ে আসে আদি কথ্য ভাষা চিনি টিবেটো। বর্তমানে এটাই মেচ ভাষা। আপনার নাম? আঙ্গি নামা রঞ্জিত নার্জিনারি। এই যে ভাষা বললেন এটাই কি মেচ ভাষা? এটা মেচ ভাষা। গ্রামের বর্তমান মেচ প্রজন্ম অবশ্য বাংলাতেই কথা বলে। গ্রামে প্রবীণদের উদ্যোগে মেচ ভাষার লোকসঙ্গীত ঘুরে বেড়ায় ছোটদের মুখে মুখে। কালচারটা এটা আমরা ধরে রাখার জন্য চেষ্টা করছি, যে যাতে আমরা ভবিষ্যতে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা যেন এই আমাদের কালচারটাকে না ভুলে যায়। মেয়ে জাতিদেরকে ভগবান জন্ম দেওয়ার সাথে সাথে, তৈরি করার সাথে সাথে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য কি আমাদের এই বাথৌ ধর্মকে নাকি সঙ্গে দিয়েছিলেন আর কি ভগবান আমাদের। হিন্দু ধর্মের দর্শন থেকে এই বাথৌ ধর্মের দর্শন অনেকটাই আলাদা। মেচরা মনে করে তাদের জন্ম রহস্য একমাত্র প্রকৃতিই জানে। পৃথিবীর নানা ভৌত উপাদানের সাথে মৃত মেচ আত্মার মিলনেই জন্ম নেয় একজন মেচের। তারা পুজো করে নদী, জঙ্গল, গাছ, সাপকে। গাছ হলো তাদের কাছে এক বিরাট আশ্রয়। এক রকমের ফণিমনসা গাছ বা সিজোর মাঝে তারা খুঁজে পায় তাদের আরাধ্য বড় ঠাকুর বাথৌকে। এই যে হা, তারপর এই যে এইটা হবে, এই বন্ধনটা হবে বার, দই মানে জল, এটা হবে বার বা বায়ু, এটা হচ্ছে অগ্নি বা অর, আমাদের ভাষায় অর বলে, আর এটা হচ্ছে অখ্রাং বা শূন্য। এই যে এটা হচ্ছে বাটুয়ের 5টা তত্ত্ব। সব বাড়িতেই কি এরকম 5টা মন্দির আছে? হ্যাঁ আছে, কারো 5টা আছে, কারো 6টা আছে। এটা কালী, হ্যাঁ এটা কালী, হ্যাঁ, এটা তো আপনার হচ্ছে কানাই ঠাকুর, হ্যাঁ কৃষ্ণ, কৃষ্ণ, তারপর এটা বিশহরি, হ্যাঁ মনসা, মনসা, হ্যাঁ তারপরে ওটা হচ্ছে তিস্তা, তিস্তা, হ্যাঁ। এটা ঝাপড়ি। ঝাপড়ি মানে? ঝাপড়ি মানে 60 বোন থাকে না এরা? হ্যাঁ 60 বোন থাকে না। আর তো আলাদা করে কোনো মূর্তি নেই এখানে? মূর্তি নেই। তাহলে কি পুজো হয়? তার নামে পুজো হয়? তার নামে পুজো হয়। মূর্তি পূজার চল নেই,
তবে ব্রাহ্মণ্যবাদ বা হিন্দু ধর্মের প্রভাবে অনেকের ঘরেই এখন প্রবেশ করেছে নানা ঠাকুরের মূর্তি ও ছবি। পুজো তো আমাদের বছরে একবারই হয়, মানে মেন পূজা যেটাকে পাথর পূজা যেটাকে বলি, ওটা সাধারণত বৈশাখে এসে হয় আর কি। আমাদের ওই যে চৈত্র শেষ দিনে বিষ্মার পরের দিন হলো পয়লা বৈশাখ। ওই পয়লা বৈশাখ থেকেই আমরা সাধারণত যে এটা দেওয়ার নিয়ম ছিল আগে, বৈশাখ মাসে পূজা দিত ঘরে ঘরে প্রায় ওটা একই সিজুর সামনে বসে এবং মাইনব উত্থানে বসে পূজা হয়। আচ্ছা, এবং একটা বলি ছিল আমাদের। আচ্ছা, সেটা যারা মেচরা আছেন যে যে ছোট ছোট জায়গায় তাদের সব মালিকানা তাদের নিজেদেরই? সববারই মালিকানা নিজের নাই, তো অধিকাংশই মালিকানা নিজের আছে। অল্প অল্প জমি হলেও আছে। গ্রামে স্কুল আছে? হ্যাঁ, গ্রামের স্কুল তো আছে। বাংলা মিডিয়াম স্কুল না সব? হ্যাঁ, কটা স্কুল আছে আমাদের এখানে? মধ্য ছাকামারিতে তিনটা প্রাইমারি আর এসএসকে বলে ওই যে শিশু শিক্ষা ওগুলা আছে, আরো কয়েকটা। হাই স্কুল নেই? হাই স্কুল নাই, জুনিয়র হাই স্কুল হয়েছে আর কি আমাদের এখানে। হ্যাঁ, তো হাই স্কুলের জন্য বাইরে যেতে হয়? হাই স্কুলের জন্য রাঙ্গালি বাজনা, এই যে বেশি দূরে না, এই 1-1.5 মাইল হবে আর কি এখান থেকে। আর এখানের যারা ছোটরা তারা সবাই কি পড়াশোনা করে? এখন তো অধিকাংশ সবাই, মানে বেশিরভাগটাই। আর কলেজ পর্যন্ত পড়ে? কলেজ পর্যন্ত প্রায় যায় আর কি এখন প্রায় বেশি। বলে দোকনা। কোনটা? এই যেটা, শাড়ির মতো যেটা পেঁচায় পড়ছে ওইটা দোকনা। এইটা হলো ওড়না। আর এটা আরনাই বলে আর কি। এটা কোথায় ইউজ করে? গলায়, এরকম গলায় আর কোমরে বাঁধে আর কি। হ্যাঁ, মেন ড্রেস। এটা গামছা। আচ্ছা, আর যেটা মাথায় বাঁধা হচ্ছে আরও নাই। মজার কথা হলো বাথৌ ধর্মে নেই কোনো বর্ণ ও শ্রেণী বিভাজন। গবেষকরা একে বলেন ইগালিটেরিয়ান সোসাইটি। মহিলাদের প্রতি নেই কোনো গার্হস্থ্য ও সামাজিক অপরাধ। সমাজে বয়স্কদের মতবাদ গুরুত্ব পায় সবসময়। ছোটখাটো সমস্যার সমাধান করে ভিলেজ কাউন্সিল। মেজ ভাষায় বিয়ে হলো হাবা। নিজেদের জনগোষ্ঠীর মধ্যে বিয়ের প্রচলনই বেশি। বিয়ে যেভাবেই হোক সবশেষে সমাজের বয়স্কদের অনুমতি লাগে। বিয়ের অনুষ্ঠান খুবই সাদাসিধে। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার নিয়মের মতন কনে আসে বরের বাড়িতে বিয়ে করতে। সাক্ষী থাকে পবিত্র সিজো গাছ। ব্রাহ্মণ্যবাদের চাপে এক সময় মেচেরা ছিল অরণ্যের আড়ালে। জীবন নির্বাহের সব উপাদান সংগ্রহ করত জঙ্গল থেকে। এরা পরে হলো কৃষিজীবী। মূল ফসল ধান, ভুট্টা আর নানা রকম সবজি চাষ। বাঁশ আর সুপুরি থেকেও একটা বড় রোজগার হয় এদের। অবসরে মহিলারা ঘরে ঘরে পালন করে এন্ডি রেশম পোকার চাষ। তা থেকে রেশমের সুতো কাটে, কাপড় তৈরি করে নিজেদের হাতে তৈরি তাঁতে। কাঠের কাজ আর বাঁশের কাজে এদের অসীম নৈপুণ্য। আমাদের এই বাথৌ ধর্ম থেকে আমাদের সমস্ত সাংস্কৃতিক উৎপত্তি আর কি। বাগুরুম্বা মশার নাই, এটা হচ্ছে আমাদের বসন্তকালীন নৃত্য কি। আর এই নাচটা আমাদের ভারতীয় নৃত্যকলা একাডেমি কর্তৃক স্বীকৃত এবং পুরস্কৃত এই একটা নাচ, নৃত্যভঙ্গিমা আমাদের।
বিভিন্ন প্রকৃতিকে আমরা দেখে দেখে বিভিন্ন রকমের নাচ গান করা শিখছি আর কি। যেমন ধরো আমাদের প্রজাপতি নৃত্য, নাচ শেখে প্রকৃতির থেকে। কখনো প্রজাপতি দেখে তৈরি হয় প্রজাপতি নাচ, শালিক পাখিকে দেখে গাংশালিকের নাচ। হৃদয়ের ভাষাতেই গড়ে ওঠে নাচের ছন্দ, পুরোটাই সমবেত। মেয়েরা আবার নাচের মাধ্যমেই অনুশীলন করে আত্মরক্ষার কলা কৌশল। ধান রোপণের পরে ফসলের শুভ কামনায় এরা নেচে কৃতজ্ঞতা জানায় মা ধরিত্রীকে। কথা দিলাম আবার আসবো নাচ দেখতে। সবাইকে জানাবো এই সদা হাস্যমুখের জনগোষ্ঠীর মানুষগুলোর কথা। ওরা রাস্তা দেখিয়ে তাড়া দেয় তাড়াতাড়ি বাড়ি ফেরার, কারণ অন্ধকার নেমে আসলেই ভুটান পাহাড় থেকে আসবে হাতির দল। শুরু হবে ফসল বাঁচানোর জন্য হাতির সাথে মেজদের অসম লড়াই।